ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। জয় গুরু। তো আজকে আমাদের আলোচ্য বিষয় রামায়ণ। তো রামায়ণ আলোচনা করতে গেলে প্রথমেই চলে আসে রামায়ণ হচ্ছে কি, রামায়ণ কোন জাতীয় কাব্য? না, রামায়ণ হচ্ছে মহাকাব্য। সংস্কৃত সাহিত্যে আমরা দেখতে পাবো যে কাব্যের দুটি ভেদ রয়েছে, একটা হচ্ছে দৃশ্যকাব্য আর একটা হচ্ছে শ্রব্যকাব্য। দৃশ্যকাব্য হচ্ছে নাটক, যেটা চোখে দেখা যায়, আর শ্রব্যকাব্য যেটা হচ্ছে আমাদের পড়তে হয় বা শুনতে হয়। তো রামায়ণ অবশ্যই এটা একটা শ্রব্যকাব্য। এবং এটা কোন শ্রেণীর শ্রব্যকাব্য? না, এটা হচ্ছে মহাকাব্য শ্রেণীর শ্রব্যকাব্য। মহাকাব্যকে ইংরেজিতে এপিক বলে। গ্রিক শব্দ অ্যাপোস থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে, আর এই অ্যাপোস শব্দের অর্থ হচ্ছে গান বা সঙ্গীত। তো যাই হোক, তো এই যে মহাকাব্যকে দুটো ধারায় ভাগ করা হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে এপিক অফ গ্রোথ বা সাহিত্যিক মহাকাব্য, আর একটা হচ্ছে এপিক অফ আর্ট বা কলাত্মক মহাকাব্য। রামায়ণ মহাভারত এই দুটি মহাকাব্যকে সাহিত্যিক মহাকাব্য বলা হয়। আর তাছাড়া যেমন কালিদাস, তারপরে হচ্ছে আমাদের শ্রীহর্ষ, ভাস, অশ্বঘোষ, এই যে কবিদের যে রচনা, এদের রচনাকে বলা হয় কলাত্মক মহাকাব্য। অর্থাৎ মহাকাব্যকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সাহিত্যিক মহাকাব্য এবং কলাত্মক মহাকাব্য। রামায়ণ মহাভারত কোন শ্রেণীর মহাকাব্য তাহলে? না, রামায়ণ মহাভারত হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। সাহিত্যিক মহাকাব্য। আচ্ছা। আর যেমন ভাস, অশ্বঘোষ, কালিদাস, এদের রচনাকে বলা হচ্ছে কলাত্মক মহাকাব্য। রামায়ণ মহাভারতকে অপরদিকে আর্ষ কাব্যও বলা হয়। আর্ষ কাব্য কেন বলা হয়? না, ঋষির দ্বারা এই দুটো কাব্য রচনা করা হয়েছে বলে একে আর্ষ কাব্য বলা হয়। ঋষির মুখ থেকে যে কথাটা বের করেন সেই কথাটাকেই বলা হয় আর্ষ। অর্থাৎ ঋষির দ্বারা লিখিত কাব্যকেই বলা হয় আর্ষ কাব্য। আর আমরা জানি যে রামায়ণ মহাকাব্যটা ঋষি কবি বাল্মীকির দ্বারা রচিত, তাই রামায়ণ হচ্ছে আর্ষ মহাকাব্য। এবার চলো, এই যে রামায়ণ, এই রামায়ণকে কিন্তু আদি মহাকাব্য বলা হয়। কি বলা হয়? আদি মহাকাব্য। আদি কথার অর্থ কি? যার প্রথমে কেউ নেই তাকে বলা হয় আদি। এই যে রামায়ণ যে মহাকাব্যটা যেই যুগ সন্ধিক্ষণে রচিত হয়েছে সেই দিকে আমরা একটু তাকাবো। যে বৈদিক সাহিত্য এবং লৌকিক সাহিত্যের মাঝামাঝি পর্বে, বৈদিক সাহিত্যের শেষ এবং লৌকিক সাহিত্যের শুরু, এই মাঝামাঝি পর্বে সর্বপ্রথম শ্লোক আকারে প্রথম মহাকাব্য লেখেন বাল্মীকি। কি বললাম? বৈদিক সাহিত্যের শেষে এবং লৌকিক সাহিত্যের প্রথমে, এই যুগ সন্ধিক্ষণে আমরা দেখতে পাব যে বাল্মীকি সর্বপ্রথম পদ্যের আকারে মহাকাব্য লিখেছেন, যেটা হচ্ছে লৌকিক সংস্কৃত ভাষায়। এর আগে কিন্তু এই পদ্যের আকারে কোনো মহাকাব্য রচিত হয়নি। তাহলে পদ্যের আকারে প্রথম রচিত মহাকাব্যের নাম কি? হ্যালো, রামায়ণ। দেখো, প্রশ্নগুলো এইভাবে আমাদের ঘুরিয়ে আসবে। যদি কঠিন 10% কঠিন যে কোশ্চিন হয়, সবাই কিন্তু বলতে পারবে যে আদি মহাকাব্য কোনটা, সবাই জানে সেটা হচ্ছে রামায়ণ। কারণ কিন্তু যদি প্রশ্ন এইভাবে আসে যে সর্বপ্রথম পদ্যের আকারে রচিত মহাকাব্যের নাম কি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে রামায়ণ। আর এই একই কারণের জন্য রামায়ণকে বলা হচ্ছে আদি মহাকাব্য। আর তার সাথে সাথে এটাও আমরা জানব যে আদি মহাকাব্য প্রথম রচনা করেছেন বাল্মীকি, তাই তাকে আদি কবিও বলা হয়। কালিদাস তার রঘুবংশ মহাকাব্যে এবং অশ্বঘোষ এক জায়গায় বাল্মীকিকে
আদি কবি বলে উল্লেখ করেছেন। চলো এবার রামায়ণ শব্দের অর্থ এইভাবে করা যেতে পারে, রামস্য অয়নম অধিকৃত গ্রন্থ ইতি রামায়ণম। অর্থাৎ রামস্য মানে রামের, অয়নম অধিকৃত মানে অয়নম কথার অর্থ চরিত কথা বা কাহিনী, অর্থাৎ রামের কাহিনীকে অধিকৃত মানে অবলম্বন করে যে গ্রন্থ রচিত হয়েছে সেটাকেই বলা হচ্ছে রামায়ণ মহাকাব্য। আর এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে রামায়ণ, দেখো রামায়ণ সন্ধি বিচ্ছেদ করলে হচ্ছে রাম যোগ অয়ন সমান রামায়ণ। বলো তো এটা কোন সন্ধি হয়েছে? দীর্ঘ সন্ধি না গুণ সন্ধি না বৃদ্ধি সন্ধি? দীর্ঘ সন্ধি হয়েছে। তাহলে এখানে দেখো রাম যোগ আয়ন নয়, রাম যোগ অয়ন। অয়ন কথার অর্থ হচ্ছে কাহিনী, তাহলে এখানে দীর্ঘ সন্ধি হয়েছে। আর রামায়ণ বানানের মধ্যে একটা বিষয় দেখে নেবে, দেখো অয়নে কিন্তু দন্তন্য রয়েছে, অয়নে দন্তন্য রয়েছে, কিন্তু রামায়ণ বানামে মূর্ধন্য রয়েছে। এটা আমাদের নত্যবিধান অনুযায়ী হয়েছে যে রি র শয়ের পর সর্বদাই মূর্ধন্য হয়, এবং সেখানে ক বর্গ প বর্গের ব্যবধান এবং অন্তস্থ বর্ণ এগুলোর ব্যবধান থাকলেও দন্তন্য মূর্ধন্যতে পরিণত হয়। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা জানলাম যে রামায়ণ শব্দের অর্থ তার দাঁড়াবে কি, যে রামকে অবলম্বন করে রচিত কোনো কাহিনী বা এক কথায় রামের কাহিনী, এটাই হচ্ছে রামায়ণ। চলো এবার আমরা জেনে নেব যে এই যে বাল্মীকি রচিত যে রামায়ণ, সেই রামায়ণের নাম কিন্তু শ্রীমদ্ রামায়ণ। সেটা শুধু রামায়ণ নয়, তার নাম হচ্ছে শ্রীমদ্ রামায়ণ, এবং দয়ে হসন্ত রয়েছে। আচ্ছা, আর শ্রীমদ্ রামায়ণ কথাটা দেখো এক মাত্রায় লেখা রয়েছে। আচ্ছা, রামায়ণের রচিতা আদি কবি বাল্মীকি, এটা আমরা প্রত্যেকে জানি। এবার চলো যে এই যে বাল্মীকি রচিত রামায়ণের নাম যে শ্রীমদ্ রামায়ণ, তার একটা বিষয় আমাদের মনে রাখতে হবে। সেটা কি না, এই যে রামায়ণের যে 7টা কাণ্ড রয়েছে, প্রত্যেকটা কাণ্ডের পুষ্পিকা হচ্ছে কি, যে না একটা গ্রন্থের যে কাণ্ড শুরু হচ্ছে, তো কাণ্ড শুরুর ওপরে রয়েছে পুষ্পিকা। তো সেই পুষ্পিকায় বাল্মীকি মুনি কর্তৃক রচিত আদিকাব্য রামায়ণম, এই শ্রীমদ্ রামায়ণম, এই কথাটা কিন্তু লেখা রয়েছে। তাহলে রামায়ণের প্রত্যেকটা কাণ্ডের পুষ্পিকায় কি লেখা রয়েছে, যে বাল্মীকি মুনি কর্তৃক রচিত আদি কাব্য শ্রীমদ্ রামায়ণ, এই কথাটা লেখা রয়েছে। যেটা সংস্কৃত ভাষায় লেখা থাকবে, লৌকিক সংস্কৃত ভাষায়, সেখানে এইভাবে পদ যুগলগুলো রয়েছে। ইরিতি অর্ষে শ্রীমদ্ রামায়ণে বাল্মীকিয়ে আদি কাব্যে, অর্থাৎ বাল্মীকি মুনি কর্তৃক রচিত আদিকাব্য শ্রীমদ্ রামায়ণ। এখান থেকে স্বভাবত এই ধরনের একটা কোশ্চিন দিতেই পারে যে এই বাল্মীকি রচিত রামায়ণকে শ্রীমদ্ রামায়ণ বলে, এটা রামায়ণের কোন অংশে রয়েছে? দিতে পারে রামায়ণের বালকাণ্ডে, দিতে পারে রামায়ণের অযোধ্যা কাণ্ডে, দিতে পারে রামায়ণের লঙ্কা কাণ্ডে, দিতে পারে রামায়ণের প্রতিকাণ্ডের পুষ্পিকায়। তাহলে উত্তরটা হবে রামায়ণের প্রতিকাণ্ডের পুষ্পিকায়। তো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। চলো এবার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে এই যে আমাদের আদি শ্লোকটা জানতে হবে। এটা পরীক্ষা এখান থেকে একটা কোশ্চিন হয় আদি শ্লোক থেকে, এবং এটা সাধারণত ভাইবার টেবিলে অনেক সময় আদি শ্লোকটা বলতে বলে। তো এই আদি শ্লোকটা হচ্ছে কি, মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমঃ শাশ্বতিহি সমাহা যৎক্রঞ্চ মিথুনাৎ একম অবধি কামমহিতম। এখানে যে বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে, যেমন আমাদের 2016 যে SLST পরীক্ষা হয়েছিল সেখানে এই নিষাদ শব্দের এখানে বলেছিল শূন্যস্থান পূরণ করতে বলেছিল। এই শ্লোকটাতে কোনো একটা ওয়ার্ড মিসিং ছিল, সেটা শূন্যস্থান পূরণ করতে বলেছিল। তো
তো প্রত্যেকটা বিষয় দেখতে হবে। দেখো মা নিষাদা, নিষাদতে কিন্তু হসন্ত নেই, বিসর্গও নেই, তাই এখানে উচ্চারণ হবে অয়ের মতো। মা নিষাদা প্রতিষ্ঠাং ত্বামাগামাহা, ত্বামাগামাহা বিসর্গ রয়েছে, যেখানে বিসর্গ রয়েছে সেখানে আমরা সুবিধার্থে হয়ের মতো উচ্চারণ করে নেব। শাশ্বতিহি সামাহা, শাশ্বতিহি, এখানে শাশ্বতী বানামে দেখো দীর্ঘিকার রয়েছে এবং বিসর্গ রয়েছে। সামাহা, এখানেও বিসর্গ রয়েছে, শেষের তিনটা পদে কিন্তু বিসর্গ আমরা পাচ্ছি। ইয়াত ক্রঞ্চা মিথুনাদ, মিথুনাথ একম অবধি, সন্ধি বিচ্ছেদ করে বলছি, মিথুনাথ একম অবধি, মিথুনাদ একম অবধি, এখানেও দীর্ঘিকার বিসর্গ। কামমহিতম, কামমহিতম। তাহলে এখানে দেখো প্রথম শ্লোকে শেষের তিনটা ওয়ার্ডে বিসর্গ রয়েছে, আর দ্বিতীয় শ্লোকাংশের একটা জায়গায় বিসর্গ রয়েছে। এই বানামগুলো ভালোভাবে দেখবে। তাহলে কি পাচ্ছি আমরা, যে এই যে মহর্ষি বাল্মীকি একদিন তমসা নদীর ঘাটে ধ্যানরত অবস্থায় ছিলেন। ইতিমধ্যে দুটো পক্ষী, অর্থাৎ পক্ষী যুগল স্বামী স্ত্রী, তারা মৈথুন অবস্থায় তারা গাছের ডালে বসেছিল। এমত অবস্থায় এক ব্যাধ পুরুষ পাখির বক্ষে তীরবিদ্ধ করলো। সেই পাখিটি ছটপট করতে করতে বাল্মীকির কোলে এসে পতিত হলো। বাল্মীকির ধ্যান ভঙ্গ হলো এবং সেই পুরুষ পাখির বিয়োগে তার স্ত্রী পাখিটি বিলাপ করতে থাকলো। সেই বিলাপ ধ্বনি বাল্মীকির কর্ণকুহরে প্রবেশ করলো এবং তার মুখ থেকে বেরিয়ে আসলো এক কঠোর অভিশাপ বাণী, যেটা বাল্মীকির পরিভাষায় মা নিষাদ প্রতিষ্ঠাং তমগমহা সস্যৌতিহি সমাহা ইয়ৎক্রঞ্চ মিথুনাত একম অবধি কামমোহিতম। মা নিষাদ, মা কথার অর্থ না, নিষাদ কথার অর্থ হচ্ছে বেদ। প্রতিষ্ঠাং মানে প্রতিষ্ঠা, বলছে নিষাদ হে বেদ, প্রতিষ্ঠাং মা, তুমি প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। শাশ্বতী সমা, এখানে দেখো এর আগের দিনই আমরা পড়েছি, বলতো সমা শব্দটা কি? সমা শব্দের কি বিশেষত্ব রয়েছে? সেটা পুরুষলিঙ্গ শব্দ না স্ত্রীলিঙ্গ শব্দ? সমা, সিক্তা, বর্ষা, হ্যাঁ স্ত্রীলিঙ্গ শব্দ। তো এই স্ত্রীলিঙ্গ শব্দ, এই স্ত্রীলিঙ্গ শব্দের বৈশিষ্ট্যটা কি ছিল? হ্যাঁ বলো। বলছি এই যে যে ছিল সমা, সমা, সিক্তা, তারপরে হচ্ছে বর্ষা, সিক্তা, তারপরে রয়েছে তোমার বর্ষা, এই শব্দগুলো কি? হ্যাঁ, এই দেখো সমা, সিক্তা, বর্ষা, এগুলো হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। সমা কথার অর্থ হচ্ছে বৎসর, সমা কথার অর্থ হচ্ছে বৎসর, সিক্তা কথার অর্থ হচ্ছে বালুরাশি, বর্ষা কথার অর্থ হচ্ছে বর্ষাকাল। তো এই যে শব্দগুলো আমরা পাচ্ছি এগুলো নিত্য স্ত্রীলিঙ্গ শব্দ। তাহলে বলছে মা নিষাদ প্রতিষ্ঠাং তম আগামহা সৌতিহি সমাহা ইয়ৎক্রঞ্চ মিথুনাত একম বধি কামমোহিতম। মা নিষাদ হে বেদ, প্রতিষ্ঠাং মা, তুমি প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। শাশ্বতী সমা, তুমি মানে বলছে তুমি চিরকাল প্রতিষ্ঠা লাভ করতে পারবে না, অর্থাৎ তুমি তোমার উন্নতি হবে না, কোনো কালেই তোমার উন্নতি হবে না। ইয়াত, কেননা ক্রঞ্চ মিথুনাত একম অবধি কামমোহিতম, এই যে ক্রঞ্চ মিথুন কথার অর্থ পক্ষী যুগল, এই পক্ষী যুগলের একম অবধি, একটিকে তুমি কামমোহিতম অবস্থায় বধ করেছ, তাই তুমি জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবে না। তো এইটাই হচ্ছে আমাদের আদি শ্লোক। আর এটা কোথায় রয়েছে না, এটা দেখো রামায়ণের আদি কাণ্ডে রয়েছে, রামায়ণের আদি কাণ্ডে কিন্তু এই আদি শ্লোক আমরা পাচ্ছি।
আচ্ছা, আদি শ্লোকের উৎস আদিকাণ্ড, উত্তরকাণ্ড, বালকাণ্ড, লঙ্কাকাণ্ড? বলো। আদিকাণ্ড। তো এইভাবে আমাদের কোশ্চেন হতে পারে। চলো এইবার এইখানে এই বিষয়টা দেখবে, খুবই গুরুত্বপূর্ণ। ব্রহ্মার নির্দেশে নারদের উপদেশে বাল্মীকি অনুষ্টব ছন্দে রামায়ণ রচনা করেন। তাহলে কার নির্দেশে, যদি বলে কার নির্দেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন, সেটা আমরা বলবো ব্রহ্মা। আর যদি বলে কার উপদেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন, তাহলে সেটা হয়ে যাবে নারদ। এখানে ভাষা দুটোর ব্যাপক অর্থ আমাদের জানতে হবে ভালোভাবে। দেখো, নির্দেশ কথার অর্থ হচ্ছে অর্ডার করা, মানে সেটা পালন করতেই হবে। আর উপদেশ কথার অর্থ হচ্ছে এক সুপরামর্শ দেওয়া বা পরামর্শ দান। সেই পরামর্শ কি, কেউ কাউকে পরামর্শ দিতে পারে, তার ভালো লাগলে পরামর্শ নিতেও পারে, নাও নিতে পারে। অর্থাৎ পরামর্শ যে বিষয়টি থাকবে সেটা শ্রোতা সেটা মানতেও পারে, নাও মানতে পারে, কিন্তু যেটা নির্দেশ সেটা কিন্তু মানতে হবে। তাহলে ব্রহ্মা দিয়েছিল নির্দেশ আর নারদ দিয়েছিল হচ্ছে উপদেশ। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এবার দেখো রামায়ণের রচনা আমরা পরে জেনে নেবারও ভালোভাবে, না এখানে চলো জেনে নেই। রামায়ণের উৎস ঋগ্বেদ, তৈত্তিরীয়, ব্রাহ্মণ, এগুলো অপ্রাসঙ্গিক, এইভাবে প্রশ্ন হবে না। এবার চলো রামায়ণের শ্লোক সংখ্যা আমরা জানি 24,000 শ্লোক, আর এর জন্য রামায়ণের অপর নাম হচ্ছে চতুর্বিংশতি সাহস্রী সংহিতা। 24,000 শ্লোকের জন্য রামায়ণের অধ্যায় সংখ্যাটা আমাদের মনে রাখতে হবে। রামায়ণের অধ্যায় সংখ্যা কত? 500টি অধ্যায়। আর রামায়ণের সর্গ সংখ্যা হচ্ছে 661টি। এই সংখ্যা তত্ত্বগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো রামায়ণের কাণ্ড আমরা জানি রামায়ণের 7টি কাণ্ড। আচ্ছা, এখানে একটা কনফিউশন হতে পারে যে বাল্মীকি রামায়ণে কয়টি কাণ্ড আছে? কি উত্তর হবে বলো? 5টি, 7টি, কোনটা? না, এটা কিন্তু হবে না। দেখো, আমরা জানি যে রামায়ণের 7টি কাণ্ডের মধ্যে প্রথম কাণ্ড এবং সপ্তম কাণ্ডকে প্রক্ষিপ্ত বলা হচ্ছে। তো তারও বেশ কিছু লজিক রয়েছে, যুক্তি রয়েছে, এবং সেগুলো সঠিক। অর্থাৎ মনে করা হয় যে প্রথম কাণ্ড আর সপ্তম কাণ্ড এটা হচ্ছে প্রক্ষিপ্ত অংশ। কিন্তু তোমাদের প্রশ্ন যদি হয় যে বাল্মীকি রচিত রামায়ণে কয়টি কাণ্ড আছে, উত্তর কিন্তু তোমাদের 7টি কাণ্ডই করতে হবে। ঠিক আছে, এই কথাটা একটু নোট করে তোমরা লিখে রাখবে, না হলে অনেকে এটা 5টি কাণ্ড করে দেবে। আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, কোন বইতে কি পড়লে না, আমি এগুলো অনেকগুলো বই দেখেছি, এগুলো নোট করো। ঠিক আছে, প্রশ্নটা শোনো, বাল্মীকি রচিত রামায়ণে কয়টি কাণ্ড আছে? উত্তর হবে 7। কিন্তু তার পাশে এটা আমরা জানি যে রামায়ণের দুটো কাণ্ড প্রক্ষিপ্ত, প্রথম কাণ্ড এবং সপ্তম কাণ্ড। তারও লজিক রয়েছে, সেগুলো আমরা আলোচনা করব। যেটা বলি সেটা মনে করবে, এর পিছনে আলোচনা করতে গেলে অনেক সময় চলে যাবে, আর সেখানে আমি সময় দিতে চাচ্ছি না, অনেক বড় টপিকস রয়েছে আরও। তো এই যে রামায়ণের যে 7টা কাণ্ড, দেখো 7টা কাণ্ড ক্রমান্বয়ে তোমরা মনে রাখবে। মানে প্রথম কাণ্ডের নাম বালকাণ্ড বা আদিকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড বা যুদ্ধকাণ্ড এবং উত্তরকাণ্ড। এবার একটা জিনিস দেখো, যে এই যে বালকাণ্ডের অপর নাম হচ্ছে আদিকাণ্ড, সেই রকম লঙ্কাকাণ্ডের অপর নাম যুদ্ধকাণ্ড। এখান থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই তথ্যটা কি বলতো? বাল্মীকি রামায়ণে
কোন কাণ্ডটা লেখা আছে, লঙ্কা কাণ্ড না যুদ্ধকাণ্ড, না দুটোই আছে? তাহলে লঙ্কা কাণ্ডটা কোথা থেকে নেওয়া হয়েছে? লঙ্কা কাণ্ডর হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে লঙ্কা কাণ্ডের অপর নাম যুদ্ধকাণ্ড। লঙ্কা কাণ্ডটা তাহলে কে নামকরণ করেছে লঙ্কা কাণ্ডটা? লঙ্কা কাণ্ডটা তুলসীদাস না বাল্মীকি? তাহলে এই যে লঙ্কা কাণ্ডটা হচ্ছে তুলসী দাস তিনি হিন্দি ভাষায় যে রামচরিত রচনা করেছেন, সেইখানে কিন্তু এই যে যুদ্ধকাণ্ডকে তিনি লঙ্কা কাণ্ড নাম দিয়েছেন। আর তুলসীদাসের হিন্দি ভাষায় রামায়ণটা এত ব্যাপক প্রচলিত, যেটা সর্বাধিক বেশি প্রচলিত, আর সেই কারণেই আমরা নামগুলো পড়ার সময় লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড এভাবে পড়ে থাকি। কিন্তু এই বিষয়টা একটু মনে রাখবে। আর একটা হচ্ছে উত্তরকাণ্ড। চলো, বাল্মীকি নামকরণের কারণ এটা আলোচনা করেছি ভিডিওতে, যে বাল্মীকির যে পূর্ব নাম ছিল রত্নাকর দস্যু, তিনি দস্যুবৃত্তি করতেন। তো তার সামনে একদিন হচ্ছে নারায়ণ এবং নারদ ভিখারির ছদ্মবেশে তার সামনে উপস্থিত হয়, সেই জঙ্গল দিয়ে যায়। তখন সেই রত্নাকর দস্যু তাদের ওপর আক্রমণ করে এবং তাদের সাথে কথোপকথনে এই উঠে আসে যে রত্নাকর অত্যাধিক পাপ করছে, তার পাপের ভাগী কেউ হবে না। তখন রত্নাকর তার পরিবারের কাছে আসে এবং সবার কাছে এই কথাটা জানায়, কেউ তার পাপের ভাগী হতে চায় না। অবশেষে সে তার ভুল বুঝতে পারে এবং সেই সাধুদের চরণে এসে পড়ে যায় এবং পাপ মোচনের উপায় তাদের কাছে জানতে চায়। তারপরে সে ধ্যানমগ্ন হয় এবং রাম নাম করতে 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 তার দেহ উয়ের ঢিবিতে ঢেকে যায়। সেখান দিয়ে যাচ্ছিলেন হর পার্বতী, এখানে আবার অনেক অনেক কথা বলা হয়। তো সেখানে সেই রাম 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 শব্দ শুনতে পাচ্ছে, গিয়ে অন্বেষণ করে দেখে যে একটা উয়ের ঢিবি, সেই ঢিবি ভেঙে দেখে তার মধ্যে রয়েছে সেই রত্নাকর। এবার উয়ের ঢিবির অপর নাম হচ্ছে বল্মীকে তার দেহ ঢেকে গেছিল বলে তাকে বাল্মীকি নামকরণ করা হয়। তো এইভাবে রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হন। তার পিতার নাম হচ্ছে চবন মুনি, মাতার নাম সুকন্যা। তাছাড়াও একটা জায়গায় পাবো যে বাল্মীকি হচ্ছে প্রচেতার দশম পুত্রও তাকে বলা হয়েছে। বাল্মীকি আদি কবি বলেছি। এই দেখো, কালিদাস তার রঘুবংশ মহাকাব্যে বাল্মীকিকে আদি কবি বলেছেন। শুধু কালিদাস না, এখানে তোমার অশ্বঘোষও বাল্মীকিকে আদি কবি বলে আখ্যায়িত করেছেন। আচ্ছা, রামায়ণ আদি মহাকাব্য, ঠিক আছে। প্রক্ষিপ্ত কাণ্ড, বালকাণ্ড আর উত্তরকাণ্ড, এই দুটো কাণ্ড প্রক্ষিপ্ত। তো তার কিছু যুক্তিগুলো রয়েছে। এই দুটো কাণ্ডের ভাষার সাথে অন্য কাণ্ডগুলির ভাষাগুলো মেলে না। আর এই দুটো কাণ্ডে, আদি কাণ্ডে আর হচ্ছে উত্তরকাণ্ডে, এখানে রামচন্দ্রের ওপর অলৌকিক জিনিস দেখানো হয়েছে। আর বাকি কাণ্ডগুলোতে কিন্তু রাম একজন সাধারণ মানুষ। তো এই বিষয়গুলো রয়েছে। চলো, এটা এবার হচ্ছে রামায়ণের নামান্তর, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কি রামায়ণের নামান্তর? রামচরিত, রঘুবংশচরিত, রামচরিত, রঘুবংশচরিত, তারপরে সীতাচরিত, পৌলস্তবধ, রঘুবীর চরিত প্রভৃতি নামে রামায়ণ পরিচিত। রাবণের দাদুর নাম ছিল পুলস্ত ঋষি, রাবণের বাবার নাম ছিল হচ্ছে বিশ্বশ্রবা মুনি, আর বিশ্বশ্রবা মুনি ছিলেন পুলস্ত ঋষির পুত্র। অর্থাৎ রাবণের যে পিতামহ তার নাম ছিল পুলস্ত, তাই রাবণের অপর নাম হচ্ছে পৌলস্ত। রামায়ণে রাবণ বধ দেখানো হয়েছে, তাই এই মহাকাব্যের অপর নাম হচ্ছে পৌলস্ত বধ। রাবণ বধ মানে পৌলস্তকে বধ, রাবণের অপর নাম পৌলস্ত।
আর অন্য নামগুলো তোমরা জানো, এগুলো বোঝাই যাচ্ছে। আচ্ছা, রামায়ণে কোন বংশের কাহিনী আছে একটু বলো তো? হ্যাঁ, সূর্য বংশের কাহিনী রয়েছে। সূর্য বংশকে ইক্ষ্বাকু বংশ বলা হয়। আচ্ছা, দেখো এই যে রামায়ণে জৈনদের একটা বিখ্যাত রামায়ণ হচ্ছে পৌমচরীয়। বলো তো পৌমচরীয় কে লিখেছে? পৌমচর বিমল শরীর পৌমচরীয়। আচ্ছা, রামায়ণে ইক্ষ্বাকু বংশ বা সূর্য বংশের কাহিনী রয়েছে। রামায়ণ করুণ রস, অনুষ্টুপ ছন্দ। অনুষ্টুপ ছন্দে কতগুলো অক্ষর সংখ্যা রয়েছে বলো একটু? অনুষ্টুপ ছন্দে প্রত্যেক পাদে কতগুলো থাকে? টোটাল অক্ষর সংখ্যা কত? হ্যাঁ, আটটা। আটটা করে, এক একটা লাইনে আটটা করে অক্ষর রয়েছে, 4×8 = 32টি। আচ্ছা, দেখো এইটা মনে রাখবে, রামায়ণ লৌকিক সংস্কৃত ভাষায় রচিত। অপশনে দিতে পারে যে রামায়ণ রচিত হয়েছে বৈদিক ভাষায়, সংস্কৃত ভাষায়, লৌকিক সংস্কৃত ভাষায়, প্রাকৃত ভাষায়। তো সেখানে আমরা জানবো লৌকিক সংস্কৃত ভাষায়। রামায়ণ হচ্ছে বৈদর্ভী রীতি। কালিদাস কোন রীতির কবি বলো তো? হ্যাঁ, বৈদর্ভী রীতি। এবার দেখো টিকা, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রামায়ণের রামানুজ, তিনি লিখেছেন রামানুজীয় টিকা। তাহলে রামানুজ রামায়ণের ওপর রামানুজীয় টিকা লিখেছেন। তারপরে আমরা দেখব যে ঈশ্বর দীক্ষিত। ঈশ্বর দীক্ষিত লিখেছেন বৃহৎ বিবরণ, লঘু বিবরণ। মাধব যোগী রামায়ণ কতক। নাগেশ ভট্ট বা রাম বর্মার তিলক টিকা। তিলক টিকা। আর এখানে তাহলে আমরা জানবো হচ্ছে প্রাচীনতম টিকা হচ্ছে রামানুজীয় টিকা, আর শ্রেষ্ঠ টিকা হচ্ছে নাগেশ ভট্টের তিলক টিকা। নাগেশ ভট্টের অপর নাম কিন্তু রাম বর্মা, এটাও মনে রাখবে। এবার দেখো এই যে 7টা কাণ্ড রয়েছে, সেই 7টা কাণ্ডের মধ্যে শ্রেষ্ঠ কাণ্ডের নাম হচ্ছে সুন্দরকাণ্ড, কারণ এটা কাব্য সৌন্দর্যের বিচারে শ্রেষ্ঠ। সেখানে খুব সুন্দর কাহিনীগুলো রয়েছে। বর্ষা বর্ণনম রয়েছে, যেটা এবার একাদশ শ্রেণীতে আমাদের সংস্কৃত সিলেবাস পরিবর্তন হচ্ছে, সেখানে এই বর্ষা বর্ণনমটা কিন্তু রয়েছে। বর্ষা বর্ণনম থেকে কিছুটা অংশ দেওয়া হয়েছে। আচ্ছা চলো, রামায়ণের সব থেকে বড় কাণ্ডের নাম হচ্ছে লঙ্কা কাণ্ড বা যুদ্ধকাণ্ড, আর ছোট কাণ্ড হচ্ছে কিষ্কিন্ধা কাণ্ড। তো এইগুলো আমাদের মনে রাখতে হবে। রামায়ণের 3টি শাখা, এই 3টি শাখার নাম মনে রাখবে। আর রামায়ণের 3টি শাখা, এই যে যে আমাদের ভারতবর্ষ রয়েছে, তো এইভাবে আমরা মনে রাখতে পারি যে রামায়ণের পশ্চিম ভারতীয় শাখা, দেখো ভারতের এই যে এটা হচ্ছে পশ্চিম অংশ, যেখানে কাশ্মীর রয়েছে, তাই না? তো এই কাশ্মীরের অংশটাকে পশ্চিম ভারত বলে। তো পশ্চিম ভারতীয়, পশ্চিম ভারতীয়, তার জন্য এই শাখাটাকে অপর নাম বলছে কাশ্মীরীয় শাখা, পশ্চিম ভারতীয় শাখা। আচ্ছা, এবার হচ্ছে তারপরে দেখো দক্ষিণ ভারতীয় শাখা। দক্ষিণ ভারত কোনটা হবে? এটা হচ্ছে আমাদের দক্ষিণ ভারত। তো দক্ষিণ ভারতীয় শাখার নাম হচ্ছে কি? মুম্বাই সংস্করণ। মুম্বাই সংস্করণ। এই যে এখানে রয়েছে আমাদের মুম্বাই, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে মুম্বাই সংস্করণ, মুম্বাই সংস্করণ। আর একটা দেখো, আর একটা রয়েছে বলছে হচ্ছে বঙ্গদেশীয় বা গৌড়ীয় সংস্করণ। এটা অনেক সময় বোঝা যায় না। দেখো বঙ্গদেশ মানে কি? আমাদের ওয়েস্ট বেঙ্গল কোথায়? এটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আর এখানে রয়েছে দেখো বাংলাদেশ। তো এই বঙ্গদেশীয় বলতে এই যে আমাদের বাংলার কথা বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হয়েছে। তো এই বঙ্গদেশীয় শাখা, এটা হচ্ছে বঙ্গদেশীয় শাখা, অর্থাৎ এটা কিন্তু পূর্ব দিক, এটা পূর্ব ভারতীয় শাখাও বলা যেতে পারে, এটা কিন্তু পূর্ব দিকে রয়েছে।
আর এখানে কি এই যে বঙ্গদেশীয় বঙ্গদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে একটা জেলার নাম হচ্ছে মালদা জেলা, যেখানে আমার বাসস্থান। সেই মালদা জেলার একটা ঐতিহাসিক জায়গা রয়েছে, তার নাম হচ্ছে গৌড়। তো সেটা হচ্ছে গৌড়ীয় সংস্করণ। অর্থাৎ দেখো, তাহলে রামায়ণের আমরা খালি পশ্চিম ভারতীয় উত্তর ভারতীয় শাখাটাই কিন্তু পাচ্ছি না। পশ্চিম ভারতীয় শাখা বা কাশ্মীরীয় সংস্করণ, তারপরে দক্ষিণ ভারতীয় শাখা বা মুম্বাই সংস্করণ, এবং বঙ্গদেশীয় শাখা বা গৌড়ীয় সংস্করণ। তারপরে চলো আমরা জেনে নেব যে রামায়ণের প্রাথমিক পরিচ্ছদ বিভাগের নাম হচ্ছে কাণ্ড। রামায়ণের প্রাথমিক পরিচ্ছদ বিভাগের নাম কাণ্ড। এটা বহুবার পরীক্ষায় এসছে, নেট বলো, সেট বলো, এসএসসি বলো, বিভিন্ন রাজ্যের সংস্কৃত পরীক্ষায় এই কোশ্চেনটা দেয় যে রামায়ণ মহাকাব্যের প্রাথমিক পরিচ্ছদ বিভাগের নাম কি না, সেটা হচ্ছে কাণ্ড।